আমি দেখি মাঝে মাঝে যুদ্ধ নয় শান্তি চাই আমরা বলছি, আবার মিছিলে শুনছি লড়াই 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 চাই বা লড়াই করেই বাঁচতে চাই। কিসের লড়াই বুঝতে পারি না। তাহলে এরকম দাঁড়ালো যুদ্ধ নয় শান্তি চাই, লড়াই করেই বাঁচতে চাই, তাই তো? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কি হবে না এই নিয়ে কথাবার্তা চলছে। কাকে বলে বিশ্বযুদ্ধ? এটাও একটা বড় প্রশ্ন। যুদ্ধ তো আমরা জানি, প্রতিদিন আমরা জীবন যুদ্ধের মধ্যে আছি। যখন ছোটোবেলায় পড়তাম ইতিহাসের বইতে গৃহযুদ্ধ, আমি বললাম বাড়িতে বাড়িতে যুদ্ধ বোধ হয়, গৃহে গৃহে যুদ্ধ আসে তো সবসময় দেখতে পাই। বাড়িতে বাড়িতে যুদ্ধ, সেটা আমাদের যেমন ঘরের মধ্যে হয়, প্রতিবেশীর মধ্যে হয়, দেশগুলোর মধ্যেও হয়। একটা দেশকে যদি আমরা গৃহই ধরি, সেইগুলো যেই গৃহমন্ত্রী হয়, তো কাজেই দেশগুলোর মধ্যেও যুদ্ধ হলে সেগুলো একটা গৃহযুদ্ধ, ভেতরে আবার পড়শিদের সঙ্গেও যুদ্ধ হয়। এখন একটু আগেই প্রফেসর মজুমদার বলছিলেন যে আর্থকোয়েকের সঙ্গে চমৎকার তুলনা করলেন। কতজন মরলে তাহলে আমরা বিশ্বযুদ্ধ বলতে পারি? দেখুন, আজকের পৃথিবী আর আজ থেকে 70 বছর আগের পৃথিবীতে এক নয়। তখনকার পৃথিবীতে আজকের তুলনায় গুটি কয় মানুষ ছিল। এখন সেকেন্ডে সেকেন্ডে যত মরে বা জন্মায়, এক একটা যুদ্ধে তার থেকে কমই মরে। তো এই মুহূর্তে পৃথিবীর জনসংখ্যা 850 কোটি বললে অনেকের হয়তো সংখ্যাটা আন্দাজ করা মুশকিল, কিন্তু যদি আমি অন্যভাবে বলি, 1 সেকেন্ড করে কথা বললে 257 বছর সময় লাগে। 257 বছর যদি বাঁচি তাহলে সবার সাথে কথা বলা হবে 1 সেকেন্ড করে হ্যালো। এইরকম একটা পরিস্থিতিতে আমরা আছি। তারপরে যুদ্ধ পাল্টেছে। দেখুন, আলেকজান্ডার বোধহয় প্রথম বিশ্বযুদ্ধ করেছিলেন, উনি আসছিলেন যখন। তারপরে যখন কলোনি স্থাপন হচ্ছে তখন অজস্র যুদ্ধ হয়েছে, সেও আরেক বিশ্বযুদ্ধ। তারপর তো বিশ্বযুদ্ধ 1 আর 2, সেইগুলো আমাদের শেখানো হয়েছে বিশ্বযুদ্ধ, তাই বিশ্বযুদ্ধ। আমরা যদি ওগুলো অন্য কোনো নাম দিতাম তাহলে সেটা অন্য নামই হতো। কেননা যারা ইতিহাস লেখে সেই লোকগুলো বলেছে এটাই বিশ্বযুদ্ধ বলতে হবে, তাহলে আমরা বিশ্বযুদ্ধ বলে দিয়েছি। এখন যে কোনো যুদ্ধ যদি আমরা দেখি সেই মহাভারত বা তারও আগের সময় থেকে, তাহলে প্রথম যে যুদ্ধটা শুরু হয়েছিল প্রকৃতির সঙ্গে মানুষের, তারপরে মাইগ্রেশন হয়েছে, যেতে যাচ্ছে, আসতে দেব না, এই নিয়ে মারামারি অন্ত নেই। তারপরে যেটা হলো, প্রথমে মল্লযুদ্ধ, তারপরে পাথর ছোড়াছড়ি, গদা যুদ্ধ, সেইখান থেকে তীর ধনুক হয়ে বন্দুক টন্দুক কামান, আর আজকের দিনের যুদ্ধ মিসাইল খুব প্রিসাইজড হয়েছে। অরিন্দবাবু একটা খুব চমৎকার কথা বললেন, যুদ্ধের খরচ বেড়ে গেছে, ইউনিট কস্ট অনেক হাই হয়েছে। তার কারণটা কি? কারণ যুদ্ধ অনেক প্রিসাইজ হয়েছে। ঠিক 2 মিটার বাই 2 মিটার কোনো ঘরে যদি কেউ বসে থাকে, গাইডেড মিসাইল দিয়ে ওইখানে হিট করা যাবে, সেরকমের জিপিএস টেকনোলজি এখন এসে গেছে। ফলে খরচা অনেক বেড়েছে। হ্যাঁ, সব জায়গায় প্রিসিশন এসে গেছে। প্রিসিশন ওয়ার, প্রিসিশন এগ্রিকালচার, ইন এভরিওয়ার প্রিসিশন ইজ দেয়ার। প্রিসিশন হলেই খরচা বাড়বে। এখন তৃতীয় বিশ্বযুদ্ধ, তাহলে আমাদের সম্ভাবনা ওই রকম আর নেই, অত লোক মরবে না। তাহলে যুদ্ধটা কোন দিকে যাচ্ছে? আমাদের যদি সত্যিকারের বিশ্বযুদ্ধ বলি, তাহলে একটা বিশ্বযুদ্ধ আমরা দেখেছি সম্প্রতি, সেটা হচ্ছে করোনার বিশ্বযুদ্ধ। এটা কিন্তু সত্যিকারের একটা বিশ্বযুদ্ধ হয়েছে, যে মানুষকে ফাইট করতে হয়েছে এগেনস্ট এ ডিজিজ। এবং ফাইনাল ডিজিজ যেটা হবে সেটা বোধহয় মাইক্রোওয়েভের সঙ্গে মানুষেরই হবে, মানুষের সঙ্গে মানুষের হবে না। সেই যুদ্ধের জন্য তাহলে আমাদের ওয়ার এগেনস্ট কোথায়? ক্লাইমেট চেঞ্জ, ওয়ার্স এগেনস্ট বায়োডাইভার্সিটি লস। বায়োডাইভার্সিটি লসেরই একটা ফল আউট কিন্তু কোভিড-19। আরেকটা কি? বিশ্বযুদ্ধ এগেনস্ট কোয়ালিটি অফ লাইফ অ্যান্ড মরবিডিটি। এইটা সব থেকে ইম্পর্ট্যান্ট আজকের যুগের বিশ্বযুদ্ধের। ফলে আমাদের এই যে যুদ্ধগুলো হচ্ছে, এইগুলো বেসিক্যালি লোক দেখানো যুদ্ধ, এবং এগুলো আসলে বেসিক্যালি রিজিওনাল ইন্টারেস্ট, পার্সোনাল ইন্টারেস্ট থেকে হয়। পার্সোনাল ইগো, পার্সোনাল ইন্টারেস্ট, পার্সোনাল অ্যাসপিরেশন, তার সঙ্গে অ্যাক্টার কারা, এটা খুব ইম্পর্ট্যান্ট। একটা দেশ কি অ্যাক্টার নাকি মাল্টি ন্যাশনালরা অ্যাক্টার? অস্ত্র তৈরি করে কারা? যে লোকটা অস্ত্র আমাকে তৈরি করছে, আমার দেশের অন্য দেশে আমি বিক্রি করছি, সেই অস্ত্রটাই ঘুরে আমার দেশের বিরুদ্ধেই প্রয়োগ হচ্ছে। তার মানে
একটার এখানে কোনো একটা দেশের পার্টিকুলার লোকেরা নয়, কিছু সংখ্যক মানুষ তারা তাদের একটা হেজিমনি ক্রিয়েট করে রাখার চেষ্টা করে, এবং এই জায়গাটাতেই আসছে প্রিসিশন যে ওয়ার, তার মধ্যে ডিপ্লোম্যাসি, বুদ্ধি, ইন্টেলিজেন্সের থেকে বড় ওয়েপন আর কিছু হতে পারে না। সব থেকে হায়েস্ট লেভেল অফ অ্যাডভান্স যদি আমরা বলি তাহলে ওটাই। সেই ক্ষেত্রে আমরা চ্যানেলাইজ করব কোন দিকে? এইখানে হচ্ছে কালেকটিভ মরবিডিটি, কালেকটিভ উইজডম ভার্সাস কালেকটিভ মরবিডিটি। সেই জায়গায় বিশ্বযুদ্ধ যদি কিছু হয়, সেটা তৃতীয় বিশ্বযুদ্ধ এইরকম মারামারির বিশ্বযুদ্ধ হবে না, সেটা হবে এগেনস্ট হাউ টু লিভ এ বেটার লাইফ। তার জন্য কোনো কালেকটিভ কিছু করা যায় না। সেই হিসেবে দেখতে গেলে আমাদের যে ট্রেন্ড, তাতে আমরা দেখছি যে ক্লাইমেট চেঞ্জ একটা বিগ ইস্যু। আজকে দেখুন এই বৃষ্টি হচ্ছে, আমরা ভাবছি কী সুন্দর বৃষ্টি হচ্ছে, তাই না? এই গ্রীষ্মের প্রথমটা ভালো বৃষ্টি, আসলে এটা এই ট্রপিক্যাল রিজিয়ন মানে ইকুয়েটরাল রিজিয়নটা না নর্থওয়ার্ড শিফট করছে, তার জন্য এটা ট্রপিক্যাল রিজিয়ন আমরা দেখি না বিকেলে বৃষ্টি হয়, সেটাই ঘটছে। এটা কিন্তু টেম্পারেচারের ফল, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফল। এই বৃষ্টি হয়ে যাচ্ছে, এর পরের 2 মাস দেখুন কোন দিকে যাবে, ভেরি হাই ইন্টেন্স স্কর্চিং হিট। এবং স্কাইমেট অলরেডি একটা ডিক্লারেশন করেছে, ফোকাস্ট করেছে আমাদের এই নেক্সট ইয়ারে কী ধরনের বৃষ্টি হবে। এখন আইএমডি দেয়নি, আইএমডিটা আসবে খুব শিগগিরই। তাতে বলা হচ্ছে যে এই বছর কিন্তু বৃষ্টি কম হবে। ফলে বৃষ্টি কম হওয়া মানে আমাদের মনসুন গেল, মনসুন যাওয়া মানে আমাদের ইকোনমি এখনও অ্যাগ্রিরিয়ান, ফলে আমরা একটু সমস্যায় পড়ব। লানিনা ফেজে ছিলাম, লানিনা থেকে আবার এলিনা ঢুকছি, ফলে বৃষ্টি আবার কমবে। এবার এইগুলোর সঙ্গে যুদ্ধের কোনো যোগ আছে কিনা সেটা আমাদের একটু ভাবার দরকার আছে। দেখুন 91 সালে যখন যুদ্ধ হয়েছিল গালফ ওয়ার, এখন এই ওয়ার নিয়েও তো আছে, ওদিকের লোকেরা বলে ইস্ট, মিডল ইস্ট, আমরা বলি ওয়েস্ট, তাই না? নমেনক্লেচার আবার কেউ বলে গালফ। আসলে কোন দিক থেকে দেখছি তার উপরে নির্ভর করছে জায়গাটা কোথায় বা কী ধরনের ঘটনা ঘটছে। সেকেন্ড ইম্পর্টেন্ট ইস্যু হলো যে আমরা কতটা টাইম উইন্ডো ধরছি। যদি 1000 বছর ধরি আজ থেকে, তাহলে কিছুই যায় আসে না, নেচার সব ঠিক করে দেবে, মানুষই থাকবে না। টেকনোলজির ডেভেলপমেন্টও একটা খুব বিরাট ইম্পর্টেন্ট জায়গা। সেটা হলো যে এই যে প্রস্থেটিক্স থেকে শুরু করে আরও অনেক কিছু তো আসছে, আমাদের লিভাবিলিটি অমুক তমুক এগুলো বাড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কমন গোলসের জায়গা বা কমন চ্যালেঞ্জের জায়গাগুলো হচ্ছে বেসিক্যালি এনভায়রনমেন্ট। সেইখানে সত্যিই যদি আমরা বলি যে সাইলেন্ট ভিকটিম যদি কিছু হয় ওয়ারের, সেটা রিজিওনাল হোক বা সেটা গ্লোবালি হোক, সেটা কিন্তু এনভায়রনমেন্ট। এবং ওয়ার রিজিওনাল হতে পারে, লোকাল হতে পারে, কিন্তু তার ফল আউট বা কনসিকুয়েন্স সেটা কিন্তু গ্লোবাল। তাহলে ইন ট্রু সেন্স যদি আমরা ওয়ার্ল্ড ওয়ার বলি, তাহলে সেটা কিন্তু আমরা ভিকটিম হয়ে যাব। ধরুন সুন্দরবনে যারা থাকে তারা জানেই না যে আমেরিকার লোকেরা এত কার্বন ডাইঅক্সাইড তুলছে বায়ুমণ্ডলে, তার সঙ্গে সাইক্লোন, মানে সি সারফেস টেম্পারেচার বাড়ছে, সাইক্লোন হচ্ছে, সেই সাইক্লোন হিট করছে কোথায়? সুন্দরবনের সাধারণ মানুষকে। তার সাথে আমেরিকার লোককে সে জীবনে দেখেওনি, শোনেওনি, জানেওনি, পড়েওনি। এইরকম মানে আমাদের একটা টেলিকানেকশন আছে, সোজা কথা। তো এই সাইলেন্ট ভিকটিমের কিছু কিছু উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, তাহলে এই যে অয়েল ব্লেজ, তার থেকে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে একটা হিউজ লোড তৈরি হয়। সেকেন্ড হচ্ছে লোকালি, দেখুন ওই যে গালফ রিজিয়নটা, ওই জায়গায় বায়োডাইভার্সিটি এমনিতেই কম, ভীষণ কম, তাতে অয়েল স্পিল হয়। এই যে একটা ট্যাঙ্কার ভেঙে দিলাম, এটা গুঁড়ো করে দিলাম, তাহলে তেলটা চলে গেল, সেই তেল যে রয়ে গেল ওইখানে, সেটা তো ক্লিন করা হবে না। ফলে এই যে ড্যামেজটা, এনভায়রনমেন্টাল ড্যামেজ, এটা কিন্তু ফার রিচিং। যুদ্ধ হতে শেষ হয়ে যাবে, এই 2 দিনের জন্য আমি বিরতি দিলাম, কালকে এলিমিনেট করে দেবো, সভ্যতার ইতিহাস থেকে একজন চলে যাবে। কেউ একজন বললো, পরের দিন না 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 যাবে না থাকবে। আই উইশ অ্যান্ড ইট হ্যাপেন্স, ইটস লাইক দ্যাট। ফলে সেটা হচ্ছে না। তো নোবেল প্রাইজ দেওয়ার কী দরকার? নিজে একটা বানিয়ে নিয়ে নিলেও হতো, তাতে অসুবিধা কিছু ছিল না, তাই না? যে গ্লোবাল পিস প্রাইজ, সেটা আরও বড়, ওর থেকে, নোবেলের থেকে বড়। তার মানে কোথাও একটা যেন রিকগনিশন পাওয়ার ইচ্ছে আছে, তাই না? এটা কিন্তু ভালো দিক, এটা ভালো দিক।
যে একজন চরম নার্সিসিস্ট সেও যখন দেখে যে কোথাও একটা রেকগনিশন অন্যভাবেও আসতে পারে, তাহলে বাবা আমি মিডল পাথ নিই, যেটা আপনি বললেন, চমৎকার। তো কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড এইগুলোর সঙ্গে ব্ল্যাক স্যুট, ব্ল্যাক কার্বন, এই 91 যুদ্ধ হলো 92, 93, 94 কাশ্মীর ভ্যালিতে, ভাবুন অনেকটা দূর। সেখানে আমরা জানি যে বরফ অনেক সাদা থাকে, শুভ্র বরফের দেশ, সেইখানে কালো কালো ছাপ পড়তে শুরু করেছে। এর অন্য সোর্সও আছে, এখন যে শুধু ওইখান থেকে এসছে তা নয়, এখন অনেক ভেহিকেল ওপরে যাচ্ছে, তার থেকেও হয়। এই যে কালো যদি হয়ে যায় বরফটা, তাহলে অ্যালবিডোটা কমে যাবে। অ্যালবিডো কমে গেলে তখন আরও বেশি শোষণ করবে। শোষণ করলে যেটা হয়, অনেক বরফ গলে যাবে। বরফ গলে গেলে গ্লেশিয়ারগুলো আর থাকবে না, আর গ্লেশিয়ার না থাকলে রিভারও আর প্যারেনিয়াল থাকবে না। তাহলে ভাবুন, একটা যুদ্ধ, সেখান থেকে ব্ল্যাক কার্বন উঠে গেল, তার ফলে আমার নদীটা শুকিয়ে গেল। এটা ল্যাগ পিরিয়ডটা কিন্তু অনেকটা, এটা এমন নয় যে আজকে ঘটলো কালকেই ঠিক হয়ে যাবে। আমি যুদ্ধকে শান্তিতে কনভার্ট করতে পারবো 7 দিনের মধ্যে, কিন্তু যে ড্যামেজটা করে দিলাম সেইটা রয়ে যাবে 100 বছর, 200 বছর, বা এমন কিছু বায়োডাইভার্সিটি চেঞ্জ হলো যেটা কোনো দিন ফিরে আসবে না। তাহলে ওই স্পিসিসটাই পার্মানেন্টলি লস হয়ে যাবে। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, আমরা শান্তির পথেই এগিয়ে যাবো।